আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলী হোসেন। আজকে রসায়ন বিজ্ঞান সাবজেক্টের অধ্যায় নাম্বার ৩, এসএসসি প্লাস নবম দশম শ্রেণী। তো অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। আমরা এই পদার্থের গঠন সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তো মেনলি আমি এই অধ্যায় নাম্বার ৩-এ আলোচনার যে বিষয়গুলো আমরা কি কি নিয়ে আলোচনা করব, বা অধ্যায় ৩-এ কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে, বা কি কি আমাদেরকে আলোচনা করতে বলছে, আমরা প্রথমে আগে দেখি যে আমাদের কি কি নিয়ে আলোচনা করতে হবে এবং এই আলোচনাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, যেগুলো আমাদের এই যে এসএসসি বলেন বা ফাইনাল যে এক্সাম আছে আমাদের, সেই এক্সামে আসার মতো। তো আমরা দেখি যে আমাদের এখানে আলোচনার বিষয়গুলো কি। তো প্রথমে দেখেন যে আমাদের আলোচনা করতে হবে মৌলের প্রতীক নিয়ে, তারপরে আলোচনা করতে হবে সংকেত নিয়ে, তারপরে আলোচনা করতে হবে পারমাণবিক সংখ্যা নিয়ে, পারমাণবিক সংখ্যা, তারপরে আলোচনা করতে হবে ভর সংখ্যা নিয়ে, ভর সংখ্যা নিয়ে, হ্যাঁ, এই যে ভর সংখ্যা। তারপরে গুরুত্বপূর্ণ যে দুইটা মডেল আছে পরমাণু সম্পর্কিত, দুটি মডেল। একটা মডেলের নাম হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেল, রাদারফোর্ডের মডেল। আরেকটা মডেলের নাম হচ্ছে বোরের মডেল। তো আমরা জানি সাধারণত এই যে রাদারফোর্ডের যে মডেলটা, হ্যাঁ, এই রাদারফোর্ডের মডেল মেনলি এটার আরেকটা নাম আছে যে সোলার মডেল বলা হয় একে। কেন? কারণ রাদারফোর্ড মেনলি তার যে মডেলটা, পরমাণু সম্পর্কিত মডেলটা, সেইটা আমাদের এই যে সৌর মডেল, সূর্যের চারিদিকে যে বিভিন্ন ধরনের গ্রহগুলো ঘুরে, মেনলি এই ঘূর্ণায়মান অবস্থার সাথে এই যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরে এর তুলনা করে ফেলেছিলেন, যার কারণে রাদারফোর্ডের মডেলকে সোলার মডেলও বলা হয়। তো দুইটা মডেল গুরুত্বপূর্ণ, যে দুইটা মডেল সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে অধ্যায় ৩-এ। আচ্ছা, তারপরে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস। এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। মেনলি ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। হ্যাঁ, এই ইলেকট্রন বিন্যাসটা আমাদের এই অধ্যায় নাম্বার 3-এ আছে। ইলেকট্রন বিন্যাস আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হলো এই ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস আছে। ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। এই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের মধ্যে প্রায় যে পটাশিয়াম সম্পর্কিত, ক্রোমিয়াম, আরেকটা আসে এই যে এই কপার, এই তিনটা নিয়েই প্রায় আলোচনা করা হয়। এই তিনটার মধ্যেই পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম সময় আসে। তো যাই হোক, ইলেকট্রন বিন্যাস মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা বলবো, আগে দেখি যে কী কী নিয়ে আলোচনা করতে হয়। তারপরে এই যে প্রকৃতিতে যে আইসোটোপ আছে, হ্যাঁ, এই আইসোটোপের শতকরা হার থেকে, অর্থাৎ কোন আইসোটোপ কত পার্সেন্ট আছে, এই আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, পারমাণবিক ভর নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট এটা। তাহলে আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এইটা একটা। আরেকটা এই যে এন, এর মান থেকে, এন মান হচ্ছে প্রধান শক্তি স্তর, হ্যাঁ, এন এর মান থেকে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে আইসোটোপের ব্যবহার, দেখেন। তাহলে এই যে অধ্যায় নাম্বার ৩, এই অধ্যায় নাম্বার ৩-এ এইটি হলো আমার আলোচনার বিষয়। আমরা যদি এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা যদি আগেই আমরা অধ্যায়টা পড়ার পর, সাধারণত যখন আপনি প্রথম পড়ছেন তখন তো এগুলো সম্পর্কে হয়তো বা ধারণা আপনার থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন একবার পড়া হয়ে যাবে, যখন আপনি রিভাইজ দেওয়ার জন্য বসবেন, তখন আমার মনে হয় যে এইভাবে আগে সবগুলো লিখে এইখান থেকে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকগুলো আপনি বেশি বেশি পড়বেন। তো আমার কাছে মনে হয়, দেখেন, যে প্রতীক, এই যে সংকেত,
পারমাণবিক সংখ্যা বললাম, দেখেন পারমাণবিক সংখ্যা তারপর ভর সংখ্যা, এগুলো থেকে কি প্রশ্ন আসে দেখেন, যে প্রতীক কাকে বলে অথবা সংকেত কাকে বলে, অথবা অমুক মৌলের প্রতীক নির্ণয় লিখো, যে সোডিয়ামের প্রতীক কী, অথবা হাইড্রোজেনের সংকেত কী। তো হাইড্রোজেনের প্রতীকও বলতে পারে, হাইড্রোজেনের প্রতীক যখন বলবে তখন এইচ শুধু, কিন্তু হাইড্রোজেনের যদি সংকেত বলে তখন কি বলবেন, H2। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক সংখ্যা কাকে বলে। তো মেনলি আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে পদার্থের যে পরমাণু আছে, মৌলিক পদার্থের যে পরমাণু আছে, এই পরমাণুর কেন্দ্রে বিদ্যমান যে প্রোটন সংখ্যাটা, সেই সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তাহলে পারমাণবিক সংখ্যা যখন আমার সংজ্ঞা বলবে বা পারমাণবিক সংখ্যা টপিকটা যখন আমি পড়বো, তখন এই পারমাণবিক সংখ্যার সাথে রিলেটেড প্রোটন সংখ্যা, তারপরে আমরা জানি যে কেন্দ্রের ভেতরে জয়টা প্রোটন থাকে, কেন্দ্রের বাইরে যে আছে বিভিন্ন কক্ষপথ আছে, সেই কক্ষপথে ঠিক ততটাই ইলেকট্রন থাকে কার, পরমাণুর। তো এই বিষয়গুলো কিন্তু আমরা বারবার পড়ে নিব। তারপরে ভর সংখ্যা কাকে বলে এটাও পড়বো। তাহলে এখানে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে যে দুইটা মডেল, একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল আর একটা হচ্ছে বোরের মডেল। তারপরে এখানে ইলেকট্রন বিন্যাসের যে বিভিন্ন নীতি আছে, এবং ওই জেনারেল ইলেকট্রন বিন্যাস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। এই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের মধ্যে কয়টা ইলেকট্রন বিন্যাস করতে দেয়, এবং হয়তো প্রশ্ন করবে যে এখানে পটাশিয়ামের লাস্ট ইলেকট্রনটা এই অরবিটালে না গিয়ে ওই অরবিটালে গেল কেন, অথবা ক্রোমিয়াম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসটা প্রদর্শন করছে কোন নীতি অনুসারে, অথবা কপারের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস হচ্ছে কেন। আচ্ছা, আরেকটা দেখেন, এখানে আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে এই যে আইসোটোপের শতকরা হার থেকে, তার মানে প্রকৃতিতে যে আইসোটোপ আছে, এই আইসোটোপের শতকরা হার থেকে আপনি ওই মৌলের এই গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করবেন বা গড় আপেক্ষিক ভর নির্ণয় করবেন। তারপরে এনের মান থেকে, এনের মান আপনাকে দিয়ে দিবে যে এনের মান 4 হলে আপনি ওই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, অর্থাৎ এনের মান 4 হলে আপনাকে এখান থেকে এল এর মান বের করতে হতে পারে। এল এর মান বের করে আবার ওই যে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার যে সূত্র আছে, এইটা দিয়ে কিন্তু এই যে এনের মান থেকে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট এটা। আর একটা হচ্ছে আইসোটোপের ব্যবহার। তাহলে আমি যে আলোচনার যে বিষয়বস্তুগুলো লিখে রেখেছি তার মধ্যে বেশি আমি স্টার চিহ্ন দিয়েছি কোথায়, এই যে আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, আরেকটা এন এর মান থেকে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, আরেকটা হচ্ছে এই যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, এই যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। এই তিনটা জায়গা থেকে, আর এখানে যে দুইটা মডেল আছে এই মডেল থেকে, তাহলে একটা জায়গা দুইটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এই জায়গা থেকে আরেকটা হচ্ছে এন এর মান থেকে শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এই চারটা জায়গা থেকে আপনাদের সৃজনশীলের বড় প্রশ্নগুলো আসে, অর্থাৎ গ নম্বরে অথবা ঘ নম্বরে এই চারটা জায়গা থেকে প্রশ্ন আসে। বাকি জায়গাগুলো থেকে অনেক সময় যে আইসোটোপের ব্যবহার থেকেও আসে, যাই হোক 5টা জায়গা থেকে প্রশ্ন আসে। আর এই যে বাকি যে জায়গাগুলো আছে এইগুলো থেকে আপনাদের এই যে এমসিকিউ বলেন অথবা ছোট যে প্রশ্নগুলো আছে সেই ছোট প্রশ্নগুলো আছে। তো যাই হোক, আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, এই যে আইসোটোপ, হ্যাঁ। তো আইসোটোপ জিনিসটা কি খেয়াল করে দেখেন, আইসোটোপ এখানে এই যে এই আইসো অর্থ হচ্ছে একই, আর এখানে যে টপ, এই যে টপ কথাটা লিখছি, এইটা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, মনে রাখবেন প্রোটন সংখ্যা। তার মানে কি, একই প্রোটন সংখ্যা। তাহলে আইসোটোপ তারাই হবে যাদের প্রোটন সংখ্যা একই, তার মানে যাদের প্রোটন সংখ্যা একই, তাদেরকে কি বলবেন, তাদেরকে আপনি বলবেন আইসোটোপ। এখন খেয়াল করে দেখেন, আপনি বলছেন যাদের প্রোটন সংখ্যা একই, আবার এই প্রোটন সংখ্যাকে আপনি কি বলেছেন, এই যে দেখেন এই প্রোটন সংখ্যাকে আপনি কি বলেছেন, পারমাণবিক সংখ্যা বলেছেন। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা বলেছেন। আরেকটা বিষয় বলে রাখি, এই যে পারমাণবিক সংখ্যা যেটা প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যা একটা মৌলের একই রকম হবে। তার মানে এই যে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত, 11টি। হ্যাঁ, সোডিয়ামের যে প্রোটন সংখ্যা কখনো 12টি হবে এরকম কখনো হবে না, অর্থাৎ একটা মৌলের প্রোটন সংখ্যা এক ধরনের। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত, 12, ঠিক আছে, এরকমভাবে হবে। তাহলে যেহেতু আইসোটোপ মানে হচ্ছে একই প্রোটন সংখ্যা, জন ডাল্টন বলছিলেন, তার যে পরমাণুবাদের জনক বলা হয় কিন্তু জন ডাল্টনকে। হ্যাঁ, তো জন ডাল্টন পরমাণু সম্পর্কিত যে তথ্যগুলো দিয়েছিলেন তার মধ্যে উনি বলেছিলেন যে পরমাণুর যে মৌলিক পদার্থগুলো আছে, যেমন ধরেন মৌলিক পদার্থ ক্লোরিনের কথা আমরা চিন্তা করে দেখি। এই যে ক্লোরিন একটা মৌলিক পদার্থ। কেন মৌলিক পদার্থ? কারণ ক্লোরিনকে ভাঙলে এই ক্লোরিনের
অসংখ্য মৌলিক পরমাণুগুলো আমরা পাবো, এই ক্লোরিনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো। এই যে ক্লোরিনকে ভাঙলে ক্লোরিনের পরমাণুই পাবো, অন্য কোনো মৌল পাবো না আমরা। এই জন্য ক্লোরিনকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ বলবো। তো জন ডাল্টন বলছিলেন যে মৌলিক পদার্থ যেগুলো, একই মৌলিক পদার্থ, এই একই মৌলিক পদার্থের ভর এবং ধর্ম একই রকম হবে। তার মানে এর যতগুলো পরমাণু আছে সবার ভর একই রকম হবে। তার মানে যদি এই প্রথম ক্লোরিনের পারমাণবিক ভর 35 হয়, এটাও ধরেন 35, এটাও 35, এটাও 35, তার মধ্যে প্রথমটার পারমাণবিক ভর 35, তার মানে সবার পারমাণবিক ভর হবে কত? 35। কিন্তু বর্তমানে দেখা গেছে যে এই ক্লোরিনের টোটাল যদি 100টি ক্লোরিন পরমাণু থাকে, 100টি ক্লোরিন পরমাণু থাকে, এই পরমাণু মোট আমরা ধরলাম কয়টি? 100টি। এই 100টি ক্লোরিন পরমাণুর মধ্যে প্রায় এই 25টি ক্লোরিন পরমাণু, 25টি ক্লোরিনের ভর হচ্ছে কত? প্রত্যেকটার ভর হবে 37। আর এই যে 75টি বাকি থাকলো, 75টি ক্লোরিন পরমাণু না, এই 75টি ক্লোরিন পরমাণুর ভর হবে কত? 35 করে আছে। খেয়াল করেন, জন ডাল্টন বলছিলেন যে যতগুলো ক্লোরিনের পরমাণু থাকবে, যেহেতু ক্লোরিন হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক পদার্থ, তাহলে মৌলিক পদার্থকে ভাঙলে ক্লোরিনেরই পরমাণু পাওয়া যাবে। এবং জন ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য অনুসারে তিনি বলছিলেন যে মৌলিক পদার্থের সকল পরমাণুর ভর এবং ধর্ম একই রকম হবে, আর ভিন্ন ভিন্ন পদার্থের ভর এবং ধর্ম হবে বিভিন্ন। কিন্তু পরবর্তীতে জানা গেল যে ক্লোরিনের যদি 100টা পরমাণু নিয়ে আমরা আলোচনা করি, বা 100টা পরমাণু নিয়ে যখন তারা অ্যানালাইসিস করছে, তখন দেখেছে যে 25টা ক্লোরিন পরমাণুর ভর হচ্ছে কত করে আছে? 37 করে আছে। আর 75টা ক্লোরিন পরমাণুর ভর আছে কত করে? 35 করে। তাহলে দেখেন, ক্লোরিন একই মৌল, অথচ ভিন্ন ভরের কি রয়েছে? পরমাণু রয়েছে। কিছু কিছু পরমাণু রয়েছে, 75টা পরমাণু রয়েছে যাদের ভর হচ্ছে কত? 35। আবার 25টা ক্লোরিন পরমাণু রয়েছে যাদের ভর হচ্ছে 37। এইভাবে যখন আলাদা ভর, কিন্তু দেখেন ক্লোরিনের প্রোটন সংখ্যা একই, এই যে 17 হচ্ছে তার প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা 17 ক্লোরিনের, তারপরে প্রোটন সংখ্যা 17, তাহলে ওপরের ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, এই নিচের ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, অর্থাৎ প্রোটন সংখ্যা একই আছে, শুধুমাত্র ভর সংখ্যা ভিন্ন। সেই ক্ষেত্রে এই ক্লোরিন দুটিকে পরস্পরের কি বলবো? আইসোটোপ বলবো। তার মানে এই আইসোটোপ হয় একই মৌলের পরমাণুর মধ্যে হয়, কখনো ভিন্ন দুটা মৌলের পরমাণুর মধ্যে আইসোটোপ হবে না। ওকে, তো আমাদের দেখেন এই যে গুরুত্বপূর্ণ যে টপিকটা আমি যেটা বলছি, যে এইটা থেকে বেশি পরিমাণে আমাদের এসএসসি অথবা আমাদের যে ফাইনাল পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোতে এখান থেকে বেশি প্রশ্ন আছে। কোথা থেকে? এই যে আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তার মানে এই যে শতকরা, এই যে 100টা ক্লোরিন পরমাণুর মধ্যে আমরা কিন্তু তুলনা করে ফেলেছি যে 100টা ক্লোরিন পরমাণুর ভেতরে এই 25টা ক্লোরিন পরমাণু আছে 37 ভর বিশিষ্ট ক্লোরিন পরমাণু আছে 25টা, আর 35 ভর বিশিষ্ট ক্লোরিন পরমাণু আছে কতটি? 75টি। তার মানে আমরা ক্লোরিনের দুইটা আইসোটোপ নিয়ে আলোচনা করলাম। প্রকৃতিতে ধরেন ক্লোরিন, এই যে ক্লোরিন 37 যেটা, সেটা আছে কত? 25%। ওকে, আর ক্লোরিন যেগুলো ক্লোরিনের বা ক্লোরিন পরমাণুর ভর হচ্ছে 35, সেটা কয়টা আছে? এই 75%। ওকে, তাহলে এখানে কি বলা হলো? এখানে বলা হলো যে আইসোটোপের শতকরা হার থেকে, দেখেন দুটো আইসোটোপ না, ক্লোরিনের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে কত? ক্লোরিন 35, আর একটা হচ্ছে ক্লোরিন 37। এর শতকরা হার থেকে, তার মানে প্রকৃতিতে ক্লোরিন 35 গুলো আছে 70%, আর ক্লোরিন 37 গুলো আছে কত? 25%। এখান থেকে আপনাকে কি বের করতে হবে? আপেক্ষিক, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো মেনলি এই গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা কি দেখেন, আপনাদের বইয়ে স্পষ্টভাবে আছে, আমি পৃষ্ঠা নাম্বারটাও বলে দিচ্ছি। রসায়ন বিজ্ঞানের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 52 পৃষ্ঠায়। 52 পৃষ্ঠায় এইভাবে একটা সূত্র আছে যে পি গুণ এম প্লাস কিউ গুণ এন বাই 100। এই সূত্রটা মুখস্থ করবেন। এখন পি মানে কি? পি হলো দেখেন এখানে মেনলি এই পি হলো এখানে আপনার যে ভর সংখ্যাটা আছে, প্রথম আইসোটোপের যে ভর সংখ্যা, সেটা পি মানে হচ্ছে দুইটা তো আইসোটোপ, একটা হচ্ছে কত? ক্লোরিন 37, আর একটা হচ্ছে ক্লোরিন 35। তো পি মানে হচ্ছে প্রথম আইসোটোপের ভর কত? 37 গুণ প্রথম আইসোটোপের শতকরা হার, কত শতকরা হার? এখানে এম মানে হচ্ছে এই 25, তার মানে এম এর মান হচ্ছে 25। ওকে, তারপরে প্লাস দেন
কিউ মানে হচ্ছে এই যে দ্বিতীয় আইসোটোপ, যেটা দ্বিতীয় আইসোটোপ কত, এই 35 গুণ দ্বিতীয় আইসোটোপের শতকরা হার কত প্রকৃতিতে 75 বাই কত, বাই 100। ওকে, এবার যদি আপনি কি করেন, গুণ করেন বা ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন এই যে 35.5। তার মানে এই যে ক্লোরিন এর যে আইসোটোপ, এই আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, 35.5। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।